স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি সিরাজ মুনিরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর করাইল বস্তিতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় করাইল বস্তিতে আগুন লাগার ঘটনায় তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপণ প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছে। তাদের এই প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। কোনো জীবনহানি যাতে না ঘটে সেজন্য মহান আল্লাহর কাছে মোনাজাত করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। লাইসেন্স নেয়ার পরও ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না বাংলাদেশি চিকিৎসকরা, অথচ দেশটির স্বাস্থ্য খাতে চিকিৎসকদের যথেষ্ট চাহিদা রয়েছে। আবুধাবি দূতাবাসে বাংলাদেশি চিকিৎসকদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব তথ্য। সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে এখন চাহিদার তুলনায় সংকট আছে চিকিৎসকদের। এমত অবস্থায় লাইসেন্স পাওয়ার পরও ভিসা জটিলতায় আরব আমিরাতে যেতে পারছেন না বাংলাদেশের চিকিৎসকরা। আমিরাতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চিকিৎসা সেবার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে এসব ভোগান্তি চিত্র উঠে আসে। বক্তারা বলেন, আমিরাতে বাংলাদেশি চিকিৎসকদের কর্মপরিবেশ, পেশাগত সুযোগ সুবিধা, পরিবার থেকে দূরে থাকায় মানসিক চাপ ও ভিসা জটিলতা সহ নানা প্রতিবন্ধকতা তাদের অগ্রযাত্রা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমবাসির কি রোল আছে, আমাদের মিডিয়া পার্সোনালরা কিভাবে একটা ব্রিজ তৈরি করতে পারেন ডক্টর কমিউনিটি এবং এমবাসির মধ্যে, এবং তারা কিভাবে এটা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন যাতে করে বেশি বেশি ডাক্তার এখানে আসে। আমাদের কিছু প্রসেসিং স্মুথলি হলে এটা আরো খুব ভালোভাবে হয়। আমিরাতের স্বাস্থ্য সেবায় 80% ভারতীয় চিকিৎসকদের নিয়ন্ত্রণে, বাকিটা পাকিস্তান, মিশর, সুদান, ফিলিপাইন সহ অন্যান্য দেশের। 60% পেশেন্টরাই থাকে বাংলাদেশি, এবং ওনারা খুব খুশি হয় যখন দেখে যে অনেক সময় ওরা এক্সপেক্ট করে না, অনেকে জেনে আসে, যারা আমার রেগুলার পেশেন্ট তারা জেনে আসে। আমরা দুই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছি। একটা হচ্ছে ফিজিক্যাল ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, আর একটা হচ্ছে আমরা একটা মাল্টি স্পেশালিস্ট অ্যাপস এর মাধ্যমে, যেটা হবে যে আপনার সারা বিশ্বের এই অ্যাপস থেকে সারা বিশ্বের যারা প্রবাসী বাংলাদেশিরা নিজের ভাষায় কথা বলে এখান থেকে চিকিৎসা নিতে পারবে। এদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশেরও কিছু বিনিয়োগকারী গবেষণা শেষে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছেন, যার মাধ্যমে প্রবাসীরা স্বল্প খরচে 24 ঘন্টা চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। 263 জন বাংলাদেশি ডাক্তার এই দেশে কাজ করে, বা আর কিছু ডাক্তার হয়তো পাইপলাইনে আছে। এত কম সংখ্যক ডাক্তার কেন এই পার্টিকুলার পেশায়, আমাদের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন এত কম সংখ্যক ডাক্তার? সেই প্রেক্ষাপটে কিন্তু এখানে অনেক দক্ষ চিকিৎসকের প্রয়োজন হবে। বাংলাদেশ সরকার ও আমিরাস্থ বাংলাদেশ মিশনের উদ্যোগে স্বাস্থ্য খাতে বিদ্যমান জটিলতা ও চ্যালেঞ্জ ধীরে ধীরে কাটিয়ে উঠবে এমন আশা প্রকাশ করেন বক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হয়েছে পোস্টাল ভোটিং অ্যাপ। আর এই নতুন উদ্যোগ ঘিরে কাতারে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা। কাতার থেকে মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কাতারে বর্তমানে কর্মরত প্রায় 5 লক্ষাধিক বাংলাদেশি। দীর্ঘদিন ধরে দূরত্ব, কর্মসংস্থানের সীমাবদ্ধতা ও ছুটি সংকটের কারণে তারা ভোটাধিকার প্রয়োগ থেকে ছিল বঞ্চিত। তবে এবার প্রবাসীদের জন্য চালু হওয়া ডিজিটাল পোস্টাল ভোটিং অ্যাপ যেন খুলে দিয়েছে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার এক নতুন দুয়ার। সরকারি উদ্যোগে তৈরি এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা দূতাবাসে না গিয়েও নিবন্ধন করতে পারবেন এবং নির্ধারিত নিয়মে ডাকযোগে ভোট প্রদানের সুযোগ পাবেন। এতে ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া হবে আরো সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী। কমিটি নেতৃবৃন্দ বলছে, এটি প্রবাসীদের বহুদিনের দাবি পূরণের প্রথম ধাপ। তাদের আশা ভবিষ্যতে এই পদ্ধতি আরো সহজতর হবে এবং পরিসর বৃদ্ধি পাবে। নতুন করে একটা অ্যাপস তৈরি করে দিয়েছে প্রবাসীদের জন্য, যাতে করে আমরা আমাদের ভোটটা দিতে পারি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ সরকার যে নতুন পোস্টাল ভোটের অ্যাপের মাধ্যমে ভোট দিচ্ছে প্রবাসীদের জন্য। প্রবাসীরা অনেকদিন পর ভোট দিতে পারবে তাদের নির্দিষ্ট স্থানে। ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে
যে আমাদের জন্য এত বড় একটা সুযোগ করে দিয়েছে ভোট দেওয়ার জন্য। এটা কখনোই আমরা চিন্তা করতে পারি নাই যে প্রবাসীরাও ভোট দিতে পারবে। পোস্টাল ভোটিং অ্যাপ চালুর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে কাতার সহ সমগ্র মধ্যপ্রাচ্যের বাংলাদেশিদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যোগ করবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা কাতার প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে পূর্ণাঙ্গ ই-ভিসা সিস্টেম। নতুন নীতিমালায় বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া এসেছে নতুন পরিবর্তন। এই ই-ভিসা সিস্টেমটি সরকারের মালদ্বীপস 2.0 ডিজিটাল রূপান্তর উদ্যোগের অংশ। মালদ্বীপ সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী দেশে আসার 15 দিনের মধ্যে বিদেশি কর্মীদের ওয়ার্ক ভিসার আবেদন করা বাধ্যতামূলক। এছাড়া বৈধ ই ভিসা ছাড়া কেউ দেশ ত্যাগ করতে পারবেন না। ইমিগ্রেশনের নতুন নিয়মে ভিসার সব আবেদন ও নবায়ন সম্পূর্ণ অনলাইনে জমা দিতে হবে। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে ওয়ার্ক ভিসা নির্বাচন করে কর্মীর ওয়ার্ক পারমিট নম্বর বা পাসপোর্ট নম্বর দিতে হবে। মালদ্বীপ ইমিগ্রেশন তাদের যে ওয়ার্ক ভিসা সিস্টেম সেটি সম্পূর্ণ ডিজিটালাইজ করেছে। এখন থেকে আর আগের ন্যায় যে স্টিকার ভিসা ছিল সেটি আর থাকবে না। বর্তমানে তারা যে সিস্টেমে গিয়েছে সেখানে সবাইকেই ই ভিসা প্রদান করা হবে। যে ভিসাটি সেই কোম্পানি কর্তৃক অনলাইনে আবেদন করবে এবং অনলাইনে সেই কিউআর কোড যুক্ত সেই ভিসাটি তারা পেয়ে যাবে। ই ভিসা কার্যক্রমের ফলে আমরা ডিজিটালি আমরা ঘরে বসেই কার্যক্রম পরিচালিত করতে পারবো। ইতালির রোমে অপরাধ চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। শহর জুড়ে ধারাবাহিক ডাকাতি, চুরি ও অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 18 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গেছে গ্রেফতারকৃতরা ভিয়া দেই গর্দিয়ানি এলাকার একটি যাযাবর ক্যাম্পের বাসিন্দা। তারা মূলত বয়স্ক ও অসহায় মানুষকে টার্গেট করত। বিকেল কিংবা সন্ধ্যায় যখন প্রবীণরা বিশ্রাম নিতেন বা টিভি দেখতেন তখনই সশস্ত্র অবস্থায় বাসায় ঢুকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নিত তারা। পুলিশ জানিয়েছে এই চক্রটি কেবল বাসাবাড়ি নয়, বিভিন্ন গেম পার্লার, বার, তামাকচি দোকান লুট, এমনকি অগ্নিসংযোগের ঘটনায়ও জড়িত ছিল। কেউ গ্রেফতার হলে দ্রুত নতুন সদস্য নিয়োগ করে দলকে আবার সক্রিয় করে তোলা হতো। গ্রেফতারকৃতদের বিচার পূর্ব আটকাদেশ দিয়েছে আদালত। রোম জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জাসাস কুয়েত শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জাসাস কুয়েত শাখার সভাপতি আখতারুজ্জামান। সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি শোয়েব আহমেদ। বক্তারা প্রবাসীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। ধারাবাহিক মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় 2025 সালে দেশের দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 21.2% হওয়ার শঙ্কা বিশ্বব্যাংকের। সংস্থাটির এক প্রতিবেদন বলছে এখনো স্বাস্থ্য ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো বিপর্যয়ে প্রায় 6 কোটি 20 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে আছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ সমৃদ্ধির পথে অগ্রযাত্রা বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। চলতি বছর আরও 8 লাখ মানুষ বেকার হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদন বলছে এই মুহূর্তে 2 কোটি 10 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। কোন পদ্ধতিতে গণভোট হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করে গণভোট অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার, যার গ্যাজেট প্রকাশ করা হতে পারে আজ। জাতীয় নির্বাচনের কেন্দ্র, ভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সবই একই রকম থাকবে। গণভোটে শুধু ব্যালট পেপার ভিন্ন হবে, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর আগামী 5 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা নির্ধারণ করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে বলে আগেই জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
গণভোট কোন পদ্ধতিতে হবে তা নিয়ে একটি অধ্যাদেশ অনুমোদন দিতে মঙ্গলবার বিশেষ বৈঠক করে উপদেষ্টা পরিষদ। বৈঠকে গণভোট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় পরিষদ। পরে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন নির্বাচন কমিশন সচিব ও আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে 2-1 দিনের মধ্যেই। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। গণভোট ও জাতীয় নির্বাচনের কেন্দ্র, ভোটার, ব্যালট, নির্বাচনী কর্মকর্তা সহ সব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলা, না ভোট কতটা আছে উনার জেলাতে, সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন, করে হা ভোট কতটা পেয়েছে, না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। গণভোটের বিষয়ে টানা 3 মাস ব্যাপক প্রচারণা চালানোর কথা জানান আইন উপদেষ্টা। আর 2টি নির্বাচনের তফসিল ঘোষণাও হবে একসাথে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। 3 মাস ব্যাপী প্রচারণা করব। আর হচ্ছে হানা যেটা, সেখানে আপনার টিক চিহ্ন আর ক্রস চিহ্ন থাকবে, দেখে যেন বুঝতে পারেন। ইসি সচিব বলেন, প্রবাসী ভোটাররা একই খামে গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট পাবেন। গণভোটের ব্যালট একই এনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই এনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে। আগামী 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করবে বলে জানান ইসি সচিব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ। মঙ্গলবার সকালে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। অতীতের ভুল থেকে কমিশন শিক্ষা নেবে বলেও জানান তিনি। তফসিলের আগে নানা প্রস্তুতির বার্তা নিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ভোট সুষ্ঠু করতে বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ শুরু করেছে ইসি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার শুরু হয় দেশি পর্যবেক্ষকদের সাথে সংলাপ। 81টি প্রতিষ্ঠানের সাথে দিনব্যাপী সংলাপ হয়। পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা বলেন, পোস্টাল ভোট নিয়ে আরও প্রচার দরকার। তারা বলেন, ডিজিটাল মাধ্যমে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াতে পারে, তাই এসব নিয়ে সতর্ক থাকতে হবে। সংসদ ও গণভোট 2 ধরনের ভোট হবে, তাই কেন্দ্রে বুথ বাড়ানোর আহ্বান তাদের। ডিজিটাল অবজারভেশনের ব্যবস্থা রাখা উচিত এআই এর অপব্যবহার নিয়ে। গণভোট নিয়ে আলাদা প্রচারণা চালাতে হবে, নয়তো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত তাদের। পোস্টাল ভ্যালুটের একটা নতুন ইস্যু আসছে, তো এই পোস্টাল ভ্যালুট অবজারভেশন মানে ভোটিংটা অবজারভেশন কিভাবে করা হবে, এটার ব্যাপারে ডিটেল আমাদের আরো পরিষ্কার করে আমাদের প্রশিক্ষণ করে যে কোনো ভাবে জানানো দরকার। মিস ইনফরমেশন হিসেবে আসে, ফেক নিউজ আসে বিভিন্ন ভাবে, বিভিন্ন মিডিয়ায়, তাই এটা মানুষ কিন্তু প্রভাবিত হয়। এবার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। সিসি বলেন, যারা নতুন পর্যবেক্ষক সংস্থা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পর্যবেক্ষকরা যেন কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে চাই। আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে,
আর এটা আপনাদের উপরে কিন্তু একটা ইউর ইমেজ উইল বি টার্নিশড, এবং এটা আমাদের কাছে ভুল মেসেজ আসবে আপনার ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে। এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব। নির্বাচন কমিশন জানায় ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করতে হবে। নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটি মনে করছেন বিএনপি নেতারা। তারা বলছেন বর্তমান পরিস্থিতিতে ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই। কারাগারে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছিল শেখ হাসিনা সরকার, এমন অভিযোগও করেছেন তারা। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে গণতন্ত্র সুসংহত করতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই। দেশের মানুষ একটি উৎসব মুখর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে, সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা মোটামুটি অত্যন্ত আশাবাদী। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প বানাবে না, নজর দেবে জনগণের দক্ষতা বাড়ানো ও কর্মসংস্থান তৈরিতে। আজকের বাংলাদেশ একটি নতুন প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামী রাজনীতিতে থাকতে হবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে উৎসব মুখর। বিএনপি সেই নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। চূড়ান্ত প্রস্তুতি আছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে বিএনপির আরও যে প্রস্তুতিগুলো থাকা দরকার সেই প্রস্তুতিগুলো তখন নেওয়া শুরু করবে। বিএনপি নির্বাচন করার জন্য একবারে পুরোপুরি প্রস্তুত রয়েছে। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, কারাগারে থাকার সময় বেগম জিয়াকে স্লো পয়জনিং করেছিল শেখ হাসিনা সরকার। ডাক্তাররা বলেছেন তাকে জেলখানায় স্লো পয়জনিং করেছেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা না পেছানোয় সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের অপসারণ দাবি করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। তারা মঙ্গলবার সন্ধ্যায় যমুনা অভিমুখে যেতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। তবে সরকারি কর্ম কমিশন জানিয়েছে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাস্টিস ফর 47তম বিসিএস ব্যানারে এসব পরীক্ষার্থীরা যমুনা অভিমুখে যেতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে 5 জন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী আহত হন। আন্দোলনরত পরীক্ষার্থীরা জানান, আগে বিসিএস এ অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত প্রস্তুতির জন্য 6 মাস থেকে 1 বছর সময় পেতেন, কিন্তু এবার সময় দেওয়া হয়েছে মাত্র 2 মাসেরও কম। আমরা চাইছিলাম যে যমুনায় আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ব্যাপারটা জানুক, এটা তো আর অনেক বড় ইস্যু না, সে জেনে সে একটা পিএসসি স্যারের কাছে অনুরোধ করুক যাতে আমাদের এটা চেঞ্জ করে দেয়। এতটুকু জাস্ট আমরা আমাদের আর্তনাদ তার কাছে জানাইতে চাইছিলাম। এমন অযৌক্তিক সিদ্ধান্তের কারণে পিএসসি চেয়ারম্যানের অপসারণ দাবি করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। আমাদের ভাইরা অনশন করছে কয়েকদিন, কেউ আমাদের খোঁজ খবর নেয় নাই, বারবার পুলিশ দিয়ে মারি খাওয়ানো। তো আমাদের দাবি এখন একটাই, মোবাশ্বেরের পদত্যাগ, আর কোনো দাবি নাই। এই স্বৈরাচার পিএসসি এবং এই চেয়ারম্যানের আন্ডারে আমরা আর কোনো পরীক্ষা দিতে চাই না। সরকারি কর্ম কমিশন জানিয়েছেন 47তম বিসিএস লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী 27 নভেম্বর অনুষ্ঠিত হবে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসীর সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।